প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের তারকা আড্ডায়। আজকে আমাদের মাঝে অতিথি হয়ে আছেন, আপনারা সবাই তাকে চিনেন। তিনি 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করে আসছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ভাই। চলুন আমরা তার সাথে আজকে অনেক আড্ডা দিব, অনেক গল্প করব, অনেক মজা করব। আজকে বৈশাখের কথাই আমরা কাঞ্চন ভাইয়ের মুখ থেকে শুনবো। চলুন তাহলে। আসসালামু আলাইকুম কাঞ্চন ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, যে বৈশাখের আমি যে আজকে আপনাকে আমরা পেলাম, মানে এই বৈশাখটাকে আপনি কিভাবে উপভোগ করেন? বৈশাখ তো আগে এক রকমের ছিল, এখন আরেক ধরনের হয়েছে। এখন বৈশাখ মানে আমার কাছে যেটা মনে হয় যে রং বেরঙের শাড়ি পরা, ঘুরে বেড়ানো এবং অনেকে যারা রিক্সা চড়েন না তারা অনেকেই রিক্সা চড়ে ঘুরে বেড়ায়, পার্কে যাওয়া। তো আগের বৈশাখ কিন্তু এরকম আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনি কিভাবে পালন করেন। আমি সত্যি কথা বলতে যে ছোটবেলার বৈশাখ আমি যেভাবে পালন করেছি সেটি হলো যে বৈশাখের মেলা হতো সাধারণত। আচ্ছা, এই ধরনের যে পুতুল টুতুল এগুলো বিক্রি টিক্রি করতো। যেহেতু ছেলে আমার তো আর এগুলো দরকার পড়ে নাই। তো তারপরে মানে বোন টোন যারা আছে তাদেরকে দেখেছি আর কি। আবার এই পুতুল কিনে আবার এই পুতুলের বিয়েও কিন্তু দিতে আমি দেখেছি। আচ্ছা, পুতুলের বিয়ে দেওয়া মানে সেখানে রীতিমতো এই ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে আবার রান্না করা হতো, মানে মিছিমিছি খাওয়া হতো, সেই মাখানো হতো। তারপরে খাওয়ার ইয়েটা ছিল এরকম করে সাউন্ড করতাম, চড়ুই ভাতি যেটা বলে আর কি, ওই টাইপের এই সমস্ত জিনিসগুলো আর কি, মানে ছোটবেলার ইয়ে ছিল আর কি। আচ্ছা, তো বড় হওয়ার পর মানে মোটামুটি একটু যখন বড় হই তখন আমি থাকতাম পুরান টাউনের দিকে। তো পুরান টাউনের দিকে বৈশাখের মেলা পুরান টাউনে হতো, এটাকে ধোলাই খাল বলে। ধোলাই খাল আগে খাল ছিল, পরবর্তী সময় এটাকে এখন মানে কালভার্ট করে দেওয়া হয়েছে। তো এইটার উপরে মেলা বসতো। তো চরখি মানে যেটা এখন ওই যে আমাদের দেশে রাইড আর কি, হ্যাঁ, তো সেই তখনকার দিনে তো আর কোনো রাইড টাইড ছিল না, এইটাই ছিল আমাদের সবচেয়ে বড় রাইড। এবং ওটাতে হ্যাঁ, ছোটবেলার কথা। তো ওইটার মধ্যে চড়ার জন্য সবচেয়ে বেশি মানে আনন্দ উপভোগ করতাম। আর একটা জিনিস যেটা হলো কি, আরেকটু যখন বড় হয়েছি তখন এই মেলার মধ্যে তখন দেখলাম যে একটা চরখি মানে খেলা হয়। তো কোথাও 3টা মোরগ থাকে, 3টা বাঘ থাকে এরকম, আবার 2টো থাকে, একটা থাকে। তো অরিজিনাল মানে মোরগ নাকি অরিজিনাল বাঘ? না ওই ইয়ে একটা মানে ইয়ের মধ্যে আঁকা থাকে আর কি। আচ্ছা, একটা কাপড়ের মধ্যে আঁকা থাকে, মাঝখানে একটা অ্যারো দেওয়া চরখি থাকে, ওটা এরকম ঘুরিয়ে দেয়। ঘুরিয়ে দিলে পরে আমি যদি আটানা ওখানে মানে কোনো একটা মোরগে, সাপোজ আমি যদি মোরগে ধরি, আটানা যদি ধরি তো 1 মোরগে আসলে আটানাই ফেরত দেবে। আর যদি 2 মোরগে পড়ে তাহলে 1 টাকা পাওয়া যাবে, আর 3 মোরগে যদি পড়ে তাহলে আবার 1.5 টাকা পাওয়া যাবে। আচ্ছা, এটা আপনার বয়স তখন কখন ছিল? এটা একদম জুয়া যদিও, কিন্তু আসলে মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আসলে হ্যাঁ মানে একটা আকর্ষণ বেশি থাকে, লোভ আছে একটা ব্যাপার। কারণ আটানা ধরলে 1 টাকা 1.5 টাকা পাওয়া যাবে, এই যে লোভ, এই লোভটাই আসলে খারাপ। তবে এইগুলো আবার আমি দেখেছি পরবর্তী সময় আরেকটু যখন বড় হয়েছি তখন দেখেছি যে এটা আবার মানে যারা এটা মানে নিয়ে ব্যবসা করতে বসে তারা অনেক চালাক, কিন্তু অনেক চালাক। তারা কিভাবে জানি ওটা ঘোরান দেয় এবং নিজেদের কিছু লোক থাকে, তারা প্রথমে মানে মানুষকে আকৃষ্ট করার জন্য তারা টাকা রাখে। টাকা রাখার পর দেখা যায় যে ওই 3টার মধ্যেই আইসা পড়ে, কিন্তু চোখে ঘোরা পর 3টার মধ্যে, যাতে মানুষের লোভটা আরো বেড়ে যায়। তো আমরা যখন আবার করতে যাই তখন তারা এমন ভাবে ঘোরান দেয় আমাদের কিন্তু কিছুই পড়ে না। মানে এটা দেখানোর জন্য হচ্ছে তো হাতের কারসাজি, ইটস লাইক এ ম্যাজিক। হ্যাঁ, না ম্যাজিক না, এটা মানে প্র্যাকটিস করে তারা এটা মানে করে। তো যাই হোক, এটা হ্যাঁ এনজয় করতাম। অনেক সময় পয়সা থাকতো না, দাঁড়ায় দেখতাম আর অন্যের খেলা দেখতাম আর কি, এবং অন্য পাচ্ছে সেটাও ভালো লাগতো, না পাইলে আবার খারাপও লাগতো। এখন যেভাবে বৈশাখটা পালন হচ্ছে, মানে আমাদের পুরো দেশব্যাপী যে অনুষ্ঠানটা হচ্ছে, সবাই আনন্দে মেতে উঠছে। আগে তো নিশ্চয়ই এখনকার বৈশাখ মূলত হলো গিয়ে পান্তা ভাত আর ইলিশ, এই তো হ্যাঁ ঠিক না? তো আগে তো মানে পান্তা ভাত ইলিশ আসলে এটা মানে
বাইরে দাওয়াত করে এই জিনিস কিন্তু আসলে মানে ছিল না। পয়লা বৈশাখের এই রীতিটা কিন্তু ছিল না। কলেজ জীবনের মানে বৈশাখটা কেমন ছিল ভাইয়ের কাছে? কলেজ জীবনের বৈশাখ ওই যে বললাম না যে তখন কিন্তু এই পান্থার চলনটা বোধহয় খুব সম্ভবত 20 বছর আগে হয়তো পান্থার প্রচলনটা শুরু হয়েছে। তার আগে কিন্তু ছিল না পথ নিয়ে। তার আগে পয়লা বৈশাখে আমাদের সাধারণত যেটা হতো আর কি, যে বাড়িতে এই পোলাও টোলা মুরগি, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো ইলিশ মাছ দিয়ে রাখতে হবে। ইলিশ মাছের সঙ্গে কিন্তু মানে পয়লা বৈশাখের কিন্তু কোনো যোগসূত্রই ছিল না। আচ্ছা, হ্যাঁ, এটা কোনো যোগসূত্র ছিল না, ছিল যে একটু মানে ভালো মন্দ খাওয়া। ইলিশের প্রচলনটা কিভাবে আসলো? ইলিশের প্রচলনটা এটা বললাম না যে এটা আসলে ওই মানে রমনা পার্ক থেকে এটা আসলে ওখানে চলে আসছে যে পান্তা ভাত খেতে হবে, ইলিশ মাছ দিয়ে খেতে হবে। কারণ ইলিশ হলো কি বাংলার ঐতিহ্য, মাছের রাজা ইলিশ। সেই মাছের রাজাকে আমরা ওই পয়লা দিনে আমরা খাবো। আচ্ছা আচ্ছা, রাজাকে আগে খাবো। হ্যাঁ ভাই, আরো অনেক গল্প হবে, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক কোথাও যাবেন না, বিরতির পর আবারও আসছি রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের তারকা আড্ডায় আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, এবং কাঞ্চন ভাইয়ের সাথে থাকবে। আপনারা কোথাও যাবেন না। দর্শক বিরতির পর আবারও ফিরে আসলাম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের তারকা আড্ডায়। আমাদের সাথে আছে কাঞ্চন ভাই, চলুন আমরা তার সঙ্গে কথা বলি। ভাইয়া, বিরতির পর আবার আসলাম। যেটা বলছিলেন যে অনেক মজা হচ্ছিল যে কলেজের টাইমটাই, সেটাই শুনতে চাচ্ছিলাম। কলেজের টাইমে এই যে বললাম না যে তখন এই এত উৎসব ছিল না, আর এই পান্থা বা ইলিশ মাছ খাওয়ার বিষয় ছিল না। তখন বাড়িতে সাধারণত আর কি প্রথম বৈশাখের প্রথম দিন একটু ভালো মন্দ যাতে খাওয়া যায় সেটা বাড়িতে মানে সাধারণত অ্যারেঞ্জ হতো। তো ওইটাও ভালো লাগতো যে অন্তত সবসময় তো আর ভালো মন্দ, আগে কিন্তু এরকম ভালো মন্দ সবসময় বাসায় কিন্তু রান্না বাড়া হতো না। তো এই যে আর ওই সময়টা তো খেতেও খুব ভালো লাগতো, এবং আমি সাধারণত পোলাও টোলাও খুব পছন্দ করতাম। তো এই পোলাও টোলাও হলে পরে স্বাভাবিকভাবে মানে খুবই মজা করে খেতাম আর কি। আর সাধারণত মুরগি, তারপরে গরু, খাসি, এগুলোই আর কি অ্যারেঞ্জমেন্ট হতো। ভাই, বৈশাখের একটা জিনিস আছে কি, পোশাক একটা মানে ভেরিফাই করে, যেটা বলে যে অনেক কিছু সাদা লাল মানে বৈশাখের প্রতীক, মানে এরকম বলে, মানে এটা আপনার কাছে কি? এইটা কিন্তু আগে ছিল না, কিন্তু এরকম প্রতীক ছিল না। এই যে বললাম না যে পয়লা ফাল্গুন, হ্যাঁ হলুদ পরা, বাসন্তী রং পরা, আর এখন এই যে বৈশাখকে ধরে নিয়ে সাদা লাল পরা, এইগুলো আসলে মানে কেমনে যেন আইসা গেছে আর কি। তবে ওই যে বললাম না যে ভালো লাগে, খারাপ লাগে না, সুন্দরই লাগে তোমরা যখন এরকম সেজে গুজে বেরো। আর বিশেষ করে বৈশাখে, এবং বৈশাখে কিন্তু আবার হলুদ ফুল কিন্তু পড়ে না, কোপার মধ্যে সাধারণত গোলাপটাই পড়ে, লাল যেহেতু। আমিও কিন্তু ওই লাল, আর আমি আবার লাল সবুজটা আবার বেশি পড়েছি। লাল সবুজটা বেশি পড়েছে কারণ এখানে আবার ওই আমাদের পতাকার যে বিষয়টি আর কি, এইটাকে ধারণ করার চেষ্টা। হ্যাঁ, আসলে ওইভাবে করে তো একদম উল্লেখযোগ্য নেই যে লাল সাদাই পড়তে হবে, এরকম তো কোনো কারণ নেই নিশ্চয়ই। হ্যাঁ, তো এটা একটা মানে একটা উৎসব। মানে পাঞ্জাবি তো থাকে? হ্যাঁ, পাঞ্জাবি থাকে। আচ্ছা, মানে পাঞ্জাবির সাথে পাজামা থাকে নাকি হচ্ছে? পাজামা থাকে। আচ্ছা, পাজামা থাকে, কারণ হচ্ছে কি যে ওটা একদম পুরো বাঙালিপনার একটা বিষয় থাকতে হবে। কারণ বৈশাখ তো আসলে বাঙালি উৎসব, এবং আমাদের এটা মানে ঐতিহ্য একটা। তো সেই জায়গায় আমাদের বাঙালিত্ব, যেমন পান্থা ভাত, ইলিশ মাছ, তো সেই জায়গায় পাঞ্জাবির সঙ্গে তো স্বাভাবিকভাবে পাজামাটাই আসে। পাজামাটা কিন্তু মনে হয় না বাঙালি ভাইয়া, কারণ আমার যতটুকু ধারণা ধুতিটা মনে হয় বাঙালি। ধুতি পায়জামা এটা না, ঠিক আছে, দুইটাই চলে। তো এটা আবার ওই যে প্রথম দিকে বোধহয় ব্রিটিশ আমলে, যেটা আমি শুনেছি, আমি শুনেছি, আমি তো আর ব্রিটিশ আমল দেখিনি, ব্রিটিশ আমলে আমি যেটা শুনেছি তখন মানে বাংলার অনেক মানুষই ধুতি পরতো আর কি। কিন্তু এটা পরবর্তী সময় যখন দেশ বিভাজন হয়ে যায় তখন এটা একটা জাতিগত ধর্মগত একটা বিষয় চলে আসে। ধর্মগত বিষয়ে এসে ধুতিটা চলে গেছে আমাদের অন্য ধর্মের মধ্যে, পায়জামাটা চলে আসছে আমাদের ধর্মের মধ্যে, এরকম আর কি। আমার পোশাক নিয়ে আমার এটা অবশ্য ভালো লাগে না, ধর্ম মানে পোশাক নিয়ে ধর্মভেদে এটা আসে আর কি। যেমন মানে কেউ জল বলে, কেউ পানি বলে, হ্যাঁ একটা মানে পার্থক্য মানে করে আর কি।
কারণ আগে তো, এখন তো নাই এই জিনিসগুলো নাই। আগে যেটা দেখেছে সেটা হলো যে কোনো মানে মানে ওই যে আমি অন্য ধর্মের কথা বলছি, যে কোনো মুসলমান যদি পানি ছুঁয়ে দিত তাহলে সেটা খেত না, এ করতো না, এরকম ছিল কিন্তু। এই ধরনের বৈষম্যতাও ছিল কিন্তু। তো সেই জায়গা তো এখন আমরা প্রত্যেকেই একজনে বাড়ি যাচ্ছি, একসঙ্গেই খাওয়া দাওয়া করছি, এই ধরনের বাদ বিচার কিন্তু এখন কিন্তু আসলে আমাদের মধ্যে নাই কিন্তু। যুগের পরিবর্তন। আর আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে মাইন্ডসেট যেটা, সেটা এই জায়গাটার মধ্যে নিয়ে আসছে কিন্তু। ব্রিটিশ আমলে হয়তো মানে তারাই হয়তো জিনিসটাকে আরও বেশি উস্কিয়ে দিয়েছিল যাতে আমরা হিন্দু মুসলমান এক না হতে পারি। কারণ হিন্দু মুসলমান এক হলে পরে দুইজন মিলে তো ব্রিটিশ তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে, যার জন্য বিভাজনটা তারাই কিন্তু সৃষ্টি করেছিল। তো সেই বিভাজন থেকে এখন যেহেতু আমরা নিজস্ব দেশ, নিজের জাতিসত্তা, নিজের সব কিছু, নিজের ঐতিহ্য, সেইগুলো আমরা এখন যেহেতু ধারণ করছি, সেহেতু আমাদের মধ্যে ওই ধর্মীয় ওই ভেদাভেদগুলো এখন আমাদের মধ্যে সেইভাবে কিন্তু কাজ করে না। আচ্ছা ভাইয়া, আরও অনেক কথা হবে, আর একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক কোথাও যাবেন না, রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের তারকা আড্ডায় আমাদের সাথে থাকবেন। আবার আসছি বিরতির পর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও চলে এলাম রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের তারকা আড্ডায়। আমাদের সাথে কাঞ্চন ভাই আছে এবং থাকবেন, আরও গল্প হবে। কাঞ্চন ভাইয়া, যেটা হচ্ছে বৈশাখের কথা তো শুনলাম, আনন্দ শুনলাম, কিন্তু আপনার সাথে গল্প করাটা হচ্ছে আসলে মূল উদ্দেশ্য আজকে। আর এখন হচ্ছে আমরা শুনবো হচ্ছে আপনার একটা মুভি নিয়ে, যেটা হচ্ছে অনেক রেকর্ড করেছে বাংলাদেশের, মানে অনেক ছবির চেয়ে বেশি রেকর্ড করেছে, যেটা মানে বেদের মেজোসনা, যেটা আজীবন এটা রেকর্ডটা ভাঙতে পারবে কিনা সেটা জানি না আদৌ। এই ছবিটার সম্পর্কে আপনার শুটিং চলাকালীন সময়ে মজার কিছু ঘটনা শুনবো, এবং এটা করতে গিয়ে কি কি হয়েছে এই যে রেকর্ডের কথা বললেন না, জি, তো এটা আসলে অনেক ক্ষেত্রে এটা রেকর্ড আছে। রেকর্ডটা হলো যে সেই সময়টি আমি যখন এই ছবিতে আমাকে মানে নেওয়া হয়, সেই সময় আমার আসলে মানে শিডিউল ছিল না আমার। মানে আমি ছবি করার কথা না, এবং প্রযোজক যারা তারা জানতো যে আমাকে নিতে পারবে না, কারণ আমাকে নিলে 2-3 বছরের মধ্যে ছবি শেষ হবে না, কারণ আপনি এত ব্যস্ত ছিলেন। সেই কারণে তারা কিন্তু অন্য একজন নায়ককে তারা চুক্তিবদ্ধ করেছিল টাকা দিয়ে। হ্যাঁ, কিন্তু যে পরিচালক যে তার হলো গিয়ে একটাই কথা, যে আমি যদি তার নায়ক না হইতে ছবিই বানাবে না। তো সেই পরিচালক আবার অন্যান্য অনেকগুলো আমার পরিচালকের সহকারী ছিল, একসঙ্গে অনেকগুলো ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তো আমাদের শ্রদ্ধেয় আমার একজন বড় ভাই ছিলেন দারা শিকু সাহেব, ওনার অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি, এবং সেখানেও তোজাম্মেল অনেকগুলো ছবিতে মানে চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো দারা ভাই বললো যে দেখেন, আপনার জন্য একটা ছেলের ডাইরেক্টর হবে না, এরকম একটা ছেলে ডাইরেক্টর হবে না, আপনাকে এতটা ভালোবাসে, আপনি তার ছবিটা না করলে কেমন? তাই আমি বললাম যে কোত্থেকে আমি শিডিউল দেবো। তখন সেই সময় দারাভাইয়ের সঙ্গে আমি একটা ছবি যৌথভাবে, আমি প্রযোজক এবং দারাভাই প্রযোজক করছিলাম, ওখান থেকে একটা বড় একটা শিডিউল উনি বললো যে এটা দিয়ে দেন। আমি কি বলেন আপনি? আমি আমার নিজের ছবির জন্য এটা দিয়ে দেবো? বলে যে আপনার অসুবিধা হয় না, আমি তো ডিরেক্টর, আমি আপনার অন্য শিডিউলগুলো ম্যানেজ করে নিতে পারি। তো ওইটা দেওয়াতেই কিন্তু আমি এই ছবিটার আসলে আমি তখন তো আসলে বুঝতে পারিনি যে ছবিটা এত রেকর্ড করবে। তারপরে যে জিনিসটি হচ্ছে যে এই ছবি, তারপরে আমি যখন কাজ করছিলাম, তো আমার সঙ্গে ওই সময়টা আমি চম্পার সঙ্গে অনেকগুলো ছবিতে, রোমান্টিক ছবি, শহরকেন্দ্রিক ছবি, অ্যাকশন ছবি, হ্যাঁ, তো এই সমস্ত ছবিগুলো করতাম। এটা তো ফোক ধরনের ছবি, এই ফোক ছবি তখন খুব একটা হচ্ছিল না আর কি। তো চম্পা আমাকে প্রায় মানে করতো, দেখা হইলে আমাকে মানে এক ধরনের মানে বিব্রত করতো, কি রাজকুমার কোথায় যাওয়া হচ্ছে, আর আমি ওই যে রাজকুমারের ড্রেস পরা থাকতাম, আমার একটু বিব্রত লাগতো আর কি। 7 দিনের একটা শিডিউলের শুটিং আমি যখন করলাম, তো সেই শুটিংটার পরে আমার রিয়ালাইজেশন হলো যে ছবিটা হিট করবে, মানে এইরকম যে ব্যবসা করবে, মানে রেকর্ড করবে, সেটা আমি মানে সেটা নিশ্চয়ই কোনো স্পেসিফিক কোনো কারণে মনে হয়েছে। না, কারণটা হলো যে এই পরিচালক যিনি আর কি, তো যেমন বকুল, সে অন্যান্য ছবিতে চিফ অ্যাসিস্ট্যান্ট কাজ করেছে, কিন্তু আমি কখনো তার প্রতিভা আমি দেখি নাই আর কি। ও এইরকম ধরনের, সে তার নিজের ছবি যখন কাজ করলো, যেভাবে সে মানে শর্ট ডিভিশন, ক্যামেরা অপারেটিং, তারপরে টেকিংস, এবং আমাদের মাঝ থেকে অভিনয় আদায় করা যে বিষয়টি,
এগুলো একদমই অন্যরকম। আমার কাছে তোজাম্মেল বকুলকে চিফ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যা দেখলাম, তার এখানে এসে আমি টোটালি একটা অন্য মানুষ আমি দেখলাম। আচ্ছা। তো তারপরে আমার চম্পার সঙ্গে দেখা হলো, আমাকে যখন বললো কি রাজকুমার, আমাকে দেখেন ঠাট্টা করেন না, কিন্তু ছবিটা কিন্তু সুপার হিট হবে। হ্যাঁ, তো বললো আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে তো ছবি এটাও একটা রেকর্ড, 3 দিন পর্যন্ত এই ছবি আসলে ব্যবসা করে নাই কিন্তু। মানে প্রথম 3 দিন কিন্তু চলেইনি বলতে গেলে। না, চলেই না বলতে গেলে। এবং আরেকটি রেকর্ড সেটি হলো যে অঞ্জু ঘোষ ওই সময়ে এই ছবিটার নায়িকা থাকা অবস্থায় তার আগে যে ছবিগুলো রিলিজ হয়েছে 1 থেকে নিয়ে 19 নম্বর ছবি পর্যন্ত সবগুলো ছবি ফ্লপ করেছে। সব ছবি সব ছবি ফ্লপ করেছে। তার মানে এটাও একটা রেকর্ড কিন্তু। তো 20 নম্বর ছবি এটা। তো যারা সিনেমা হল দিয়েছিল আমাদের ছবি চালানোর জন্য, তারা মনে করছে 19টা ছবি ফ্লপ করছে, এটা তো হইবই, এটা ফ্লপ হবে। তো তখন ওই তারা হল বললো, রিলিজের আগে বললো যে না, আমরা হল দেব না। তো প্রযোজকের তো মাথা খারাপ। তো প্রযোজক তারপরে ওই যে হল মালিকের সঙ্গে ঝগড়া করতে গিয়ে যে টেবিলের উপরে যে এরকম গ্লাস থাকে, সেই গ্লাস এরকম ঘুষিয়ে দিয়ে ভেঙে ফেলে সে আসলো, এফডিসিতে আসলো, আমার সঙ্গে দেখা। তা আমি জিজ্ঞাসা করলাম কী হতো, উনি তো খুব রেগে গেলেন, হ্যাঁ কী ছবি বানাইছো, হ্যাঁ এরকম ভাবে হল দিয়ে, এখন হল দিতেছে না, আমি এখন এটা কোথায় চালাবো, কি করবো না করবো, এইরকম অবস্থা। তার মধ্যে আবার ওই যে আমাদের তো ছবির গানগুলো কিন্তু বিক্রি করে দেয় আমরা। হ্যাঁ, তো যে কিনেছিল সেও আবার বুঝলো যে ছবি তো চলবে না, তাহলে আমি তো এটা লস করবো। সে 5,000 টাকা দিয়ে বুকিং মানি দিয়ে এটা কিনছিল, সেও প্রযোজককে বললো যে আমার টাকা ফেরত দেন, আমি গান নেব না। তো তারপরে দিয়ে এই গান আবার অন্যজনের কাছে ওনারা বিক্রি করেছেন। 3 দিন পরের থেকে মানুষের মুখে 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 এটা ছড়ানো শুরু হলো যে সাংঘাতিক ছবি, যে একবার দেখেছে সে বারবার যাচ্ছে, বারবার যাচ্ছে। এখনো সেই সারাটা তো বজায় আছে, কারণ রেকর্ড ভাঙতে এখন আমি আবার শুনছি যে এটি আবার রিমেক হতে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, রিমেক হতে যাচ্ছে, আমাকে জানিয়েছে যারা এইটার সত্য যারা কিনেছেন আর কি। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেহেতু আমি এখনো বেঁচে আছি, এবং এটা মাত্র বোধহয় 27 বছর হয়েছে আর কি ছবিটা, তো এই এখনই বোধহয় এটা রিমেকের টাইম হয় না, আমার কাছে এইটা ফিল হচ্ছে আর কি। ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের তারকা আড্ডায়। সবাই ভালো থাকবেন, বৈশাখের আমেজে থাকবেন।